বাংলাদেশের সমস্যাগুলো যেগুলো বলা হয়েছে, পানির সমস্যা, ড্রেনের সমস্যা, গ্যাসের সমস্যা, কিশোর গ্যাংয়ের সমস্যা, মাদকের সমস্যা। আচ্ছা বলুন তো, যারা মাদকের সঙ্গে জড়িত তারা কি সমাজের প্রভাবশালী লোক? যারা বেচাকেনা করে, কিন্তু তাদের পিছনে প্রভাবশালী লোকেরা আছে, আছে না? যদি সেই প্রভাবশালী লোকেরা তাদেরকে পৃষ্ঠপোষকতা না করে এবং তাদের সহায়তায় থানা যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে মাদক এবং কিশোর গ্যাং থাকবে? থাকবে না। আমরা এইটুকু বলতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামী যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, আপনারাও জানেন যে জামাতের কোনো লোক এই জাতীয় কাজের সঙ্গে জড়িত অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সমাজের নেতৃত্বে আসীন ব্যক্তিরা যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে মাদক চোরাচালান এবং মাদক ব্যবসা, কিশোর গ্যাং 7 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি নিশ্চিত হয়ে বলতে পারি, যদি আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমি 7 দিনের মধ্যে সব বন্ধ করে দেব, কোনো সন্দেহ নাই। অনেকেই বলেছে অতীতে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। বাংলাদেশ কি সিঙ্গাপুর হয়েছে? হয়নি। বাংলাদেশ সিঙ্গাপুর হওয়া সম্ভব যদি সৎ নেতৃত্ব কায়েম হয়। আমাদের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নামতে নামতে এমন পর্যায়ে চলে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের ছেলেমেয়েরা সুযোগ পেলেই বিদেশে পড়াশোনা করতে যায়। কিন্তু আপনারা দেখেছেন এই কয়েক মাসের মধ্যে ডাকসু নির্বাচিত যে সংসদ, তারা বিশ্ববিদ্যালয়ের চেহারার পরিবর্তন করে দিয়েছে। তারা কিন্তু ছাত্র, তারা কিন্তু প্রশাসন না, তারা ভিসি না, কিন্তু তারা দুর্নীতির সমস্ত পথ রুদ্ধ করে দিয়েছে। আমরা সকলেই জানি, আমরা এমন একটি সমাজে বসবাস করি যে সমাজটি এক কথায় যদি বলি, আমরা বসবাসের জন্য উপযোগী নয়। আমরা একটা বসবাসের উপযোগী সমাজ কখন বলি, কাকে বলি? যে সমাজে মানুষ নির্বিঘ্নে বসবাস করবে, নিশ্চিন্তে বসবাস করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, তার কাছে কেউ এসে কিছু চাবে না, হুমকি ধামকি দেবে না। আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করবে, কেউ তাদের পথ রোধ করে দাঁড়াবে না। আমাদের নাগরিক অধিকার যেগুলো, পানির অধিকার, গ্যাসের অধিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার অধিকার, এগুলো সরকার নিজ দায়িত্বে পালন করবে। এগুলোর জন্য সিটি কর্পোরেশনে যেতে হবে না, বলতে হবে না। সিটি কর্পোরেশনে যে কর্মকর্তাবৃন্দ আছে তারা এগুলো করবে, কিন্তু করে না। কেন করে না? এই মৌলিক প্রশ্নটার উত্তর আমাদেরকে খুঁজতে হবে। না করার পিছনে কারণ হচ্ছে, যারা এই সব দায়িত্বে নিয়োজিত আছে তাদের মধ্যে সততার অভাব আছে। সমাজে আজ পর্যন্ত আমরা যাদেরকে নেতা হিসেবে পেয়েছি, সংসদ সদস্য হিসেবে পেয়েছি, কমিশনার হিসেবে পেয়েছি বা কাউন্সিলর হিসেবে পেয়েছি, আমরা কি দেখেছি? নির্বাচনের পর তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু দলের লোককে নিয়ে তারা তাদের আখের গুছানোর চেষ্টা করে। প্রথম কাজ করে এলাকার সমস্ত প্রতিষ্ঠানগুলো দখল করার চেষ্টা করে। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়, শিক্ষা বোঝে না, শিক্ষার সঙ্গে জীবনে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়। অন্য ব্যবসা করবে, সেটা ভালো লাগবে না, আমাদেরকে অংশ দিতে হবে। সরকারি বরাদ্দ আসবে, ড্রেনের জন্য বরাদ্দ খেয়ে ফেলবে। এবং এই অসততা শুধু সমাজে না, সরকারি অফিস থেকে শুরু হয়ে আসে। এই বরাদ্দ কমতে কমতে
যখন মাঠ পর্যায়ে আসে তখন কি হয়? তখন আর সুন্দরভাবে কাজ করার মতো অর্থ থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না, এমপিভুক্ত, সরকার তাদেরকে বেতন দেয় না? রাজুকের শিক্ষকদেরকে সরকার যে বেতন দেয়, এখানকার স্কুলের শিক্ষকদেরকেও সরকার সেই বেতন দেয়। কিন্তু আমরা যারা পারি, আমাদের অনেকের বাচ্চা কাচ্চা রাজুকে পড়তে যায়, আমাদের অনেকের বাচ্চা কাচ্চা ক্যান্টনমেন্ট স্কুলগুলোতে পড়তে যায়, বাসার পাশের স্কুল রেখে। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, যদি আমি দায়িত্ব পাই, এই পল্লবী রূপনগরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, 1 বছরের মধ্যে এগুলোর মান আমি এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, যে আপনাদের সন্তানদেরকে আর দূরে পাঠাতে হবে না। আমার বিশ্বাস, যদি এখানে কোনো শিক্ষক ভাই উপস্থিত থেকে থাকেন, শিক্ষক বোনরা যদি দূর থেকে এই কথা শুনেন, আমার বিশ্বাস প্রত্যেকটা শিক্ষক ভাই বোন আন্তরিকতার সঙ্গে কাজ করতে চায়। কারণ হচ্ছে, তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হলে, তার প্রতিষ্ঠানের মান বৃদ্ধি হলে আয় বাড়বে, তাদের সুযোগ সুবিধা বাড়বে, সর্বোপরি তাদের সামাজিক মর্যাদা বাড়বে। রাজুক স্কুলের একজন শিক্ষক বুক ফুলিয়ে পরিচয় দেয়, আমি রাজুকের টিচার। কেন দেয়? এটা ভালো প্রতিষ্ঠানে কাজ করার কারণে তার সামাজিক মর্যাদা ভালো। তা আমাদের এই প্রতিষ্ঠানগুলো সেই পর্যায়ে নেওয়া খুবই সহজে সম্ভব। সব কিছুর পেছনে হচ্ছে নেতৃত্বের সততার অভাব। বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, আপনারা যদি মনে করেন আল্লাহর এই জমিনে আল্লাহর আইন দ্বারা শাসিত হবে, কোরআনের নীতিমালার আলোকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, দেশের উন্নয়ন অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমাদের কিন্তু উন্নয়ন বাজেট কম নয়, আমাদের বিপুল পরিমাণ উন্নয়ন বাজেট আছে। কিন্তু উন্নয়নের অর্থের একটি বড় অংশ চলে যায় এই অসৎ নেতৃত্বের পকেটে। মন্ত্রণালয় থেকে ভাগ হওয়া শুরু করে, ভাগ হতে হতে যখন নিচে আসে, কর্মক্ষেত্রে আসে, ঠিকাদারের কাছে আসে, ঠিকাদার এক দফা সেখান থেকে সুযোগ সুবিধা নেয় অন্যায়ভাবে। অবশিষ্ট যা থাকে তা দিয়ে উপযুক্তভাবে কাজ করা সম্ভব হয় না। কাজে আমাদের একটাই সমস্যা, আমরা পাকিস্তান আমলে দেখেছি যারা বয়স্ক আছেন, আমরা ৭৫ পূর্ববর্তী সরকার দেখেছি, আমরা বড় বড় যে আরো 2-3টা দল মূলত দেশ শাসন করেছে, আমরা দেখেছি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, মন্ত্রীরা, এমপিরা এবং এলাকার স্থানীয় নেতৃবৃন্দ অল্প সময়ের মধ্যে কিরকম সম্পদের মালিক হয়েছে। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যারা আল্লাহকে ভয় করে, যারা আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারামকে বিবেচনায় রাখে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনো অবৈধ অর্থের দিকে তাদের হাত প্রসারিত করবে না।